প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নের বিষয়টি প্রথমবারের মতো অন্তর্ভুক্ত করা হয়েছে বাংলাদেশের পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। ভুটানে অটিজম বিষয়ক সম্মেলনে প্রধানমন্ত্রী। তথ্যের ঘাটতি ও ভুল তথ্য থাকায় স্মার্ট কার্ড পাননি 1 লাখেরও বেশি নাগরিক, নিতে যাননি 12 লক্ষাধিক। শঙ্কিত না হয়ে নিয়ম অনুসরণের পরামর্শ কমিশনের। রাজধানীতে সিটিং সার্ভিস বাস বন্ধের উদ্যোগে পাল্টাপাল্টি অবস্থানে যাত্রী ও পরিবহন শ্রমিক। নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি বিআরটি-এর। সুযোগের অভাবে সিলেটে বিনিয়োগ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন প্রবাসীরা। গ্যাসের অভাবে বন্ধ হয়ে আছে শত কোটি টাকার কারখানা, বিনিয়োগকৃত অর্থ হাতছাড়া হওয়ার আশঙ্কা। এবং গত 3 বছর ধরে ইউরোপে রপ্তানি হচ্ছে রাজশাহীর আম। চাষিদের দক্ষতা বাড়ানো সহ সরকারি সহায়তার দাবি ব্যবসায়ীদের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরে অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজনে সময় বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। বাংলাদেশ সরকার প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে কাজ করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সম্প্রতি তার সরকার প্রথমবারের মতো পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রতিবন্ধীদের বিষয়টি অন্তর্ভুক্ত করেছে। সকালে ভুটানে আন্তর্জাতিক অটিজম ও নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার 2017 উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি একথা বলেন। আন্তর্জাতিক এ সম্মেলনে ভুটানের প্রধানমন্ত্রী সহ বিভিন্ন দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন। এদিকে ভুটানে 3 দিনের রাষ্ট্রীয় সফরে আজ দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী বেলা 11:30টায় সেখানকার বাংলাদেশ দূতাবাসের চ্যান্সেরি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা রয়েছে। এ সময় ভুটানের রাজা জিগমে থেসার নামখিওলেও উপস্থিত থাকবেন। এরপর দুপুর 2টায় অটিজম ও নিউরো বিষয়ক টেকসই উন্নয়ন শীর্ষক উচ্চ পর্যায়ের আলোচনা সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। সেখানে অটিজম ও অন্য নিউরো ডেভেলপমেন্ট সমস্যার সমাধানে সক্ষমতার নানা দিক নিয়ে আলোচনা হবে। আজ সন্ধ্যা 7টায় লিঙ্কানা প্যালেসে ভুটানের রাজা ও রানীর দেয়া নৈশভোজে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে শুরু হওয়া সম্মেলনে প্রধানমন্ত্রী আরো বলেন, বাংলাদেশের অর্থনীতিতে প্রতিবন্ধীদের অবদান বাড়াতে সচেষ্ট সরকার। It in the National 7th Five-Year Plan for 2016 to 2021. For the first time, our nationwide census has included information on persons living with disabilities, including autism. We have taken a number of legislative, social, and medical initiatives to address the issue of autism. It is noteworthy that our initiatives and leading role in the field of ASD could not have been generated without the relentless efforts of Saima Wazir Hussain. Saima has not only raised awareness, but her efforts have contributed significantly to life-changing experiences for many. In Bangladesh, she has been instrumental in getting recognition for ASD as a disorder and not a cause, as was often believed by many. Her work in this area has been recognized by WHO through her appointment as a member of World Health Organization's 25th member expert advisory panel on mental health. এর আগে গতকাল সন্ধ্যায় বাংলাদেশ ও ভুটানের 2 প্রধানমন্ত্রীর উপস্থিতিতে থিম্পুতে 5টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে। ভুটানের রয়্যাল বাংকোয়েট হলে এই চুক্তি সই হয়। এর আগে দুপুরে ভুটানের রাজার আমন্ত্রণে রাজপ্রাসাদের জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীকে বরণ করে নেওয়া হয়। এরপর ভুটানের রাজার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। শেখ আমিনুর রহমানের ক্যামেরায় ভুটান থেকে বিস্তারিত জানাচ্ছেন আজহার লিমন। 3 দিনের রাষ্ট্রীয় সফরে এখন ভুটানের রাজধানী থিম্পুতে অবস্থান করছেন সরকার প্রধান শেখ হাসিনা। সন্ধ্যায় রয়্যাল ব্যাংকোয়েট হলে অনুষ্ঠিত হয় চুক্তি স্বাক্ষর পর্ব, যেখানে 2 প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংস্কৃতি, শিক্ষা, কৃষি, নৌর বিষয়ক এবং পণ্য আমদানি রপ্তানিতে দ্বৈত কর প্রত্যাহার বিষয়ক 2টি চুক্তি, 3টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
স্বাধীনতা উত্তর বাংলাদেশকে সর্বপ্রথম স্বীকৃতি দিয়েছিল ভুটান, যেখানে সফর করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংশ্লিষ্টরা মনে করছেন, প্রধানমন্ত্রীর এই সফরে সম্পাদিত চুক্তি ও সমঝোতা স্মারক যেমন আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে, তেমন এ থেকে উপকৃত হবে দুই দেশের মানুষ। এর আগে দুপুর 2:30টার পর নির্ধারিত সূচি অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সুসজ্জিত মোটর শোভাযাত্রায় নিয়ে যাওয়া হয় ভুটানের রাজার রাজপ্রাসাদে। সেখানে বর্ণাঢ্য আনুষ্ঠানিকতা আর রাজকীয় অনুষঙ্গে প্রধানমন্ত্রীকে সম্মান জানায় দেশটির সশস্ত্র বাহিনীর সম্মিলিত দল। জাতীয় সঙ্গীতের মাধ্যমে অভিবাদন জানানো হয় প্রাসাদের অভ্যন্তরে। প্রাসাদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌজন্য সাক্ষাৎ করেন ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক ও রানীর সাথে। বেশ কিছু সময় একান্তে কথা বলেন তারা। এর আগে বেলা 11টার কিছু পরে থিম্পুর পারো আন্তর্জাতিক বিমানবন্দরে শেখ হাসিনা অবতরণ করলে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেরিন তোবগে সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় তাকে পরিয়ে দেওয়া হয় ঐতিহ্যবাহী স্কার্ফ, লাল গালিচায় সম্মান জানানো হয় গার্ড অফ অনারে। আজহার লিমন, সময় সংবাদ, থিম্পু, ভুটান। জাতীয় পরিচয়পত্রে তথ্যের ঘাটতি কিংবা ভুল তথ্য থাকার কারণে 1 লাখেরও বেশি নাগরিক স্মার্ট কার্ড না পেয়ে ফিরে গেছেন। এছাড়াও নির্ধারিত এলাকায় বিতরণ শেষ হয়ে গেলেও কার্ড নিতে যাননি 12 লক্ষাধিক নাগরিক। এ নিয়ে বিড়ম্বনায় পড়েছেন অনেকেই। তবে শঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে নির্বাচন কমিশন বলছে, সঠিক নিয়ম অনুসরণ করে সংশ্লিষ্ট উপজেলা কিংবা থানা নির্বাচন অফিসে গেলেই পাওয়া যাবে স্মার্ট কার্ড। শাহিদুল ইসলাম হীরার তোলা ছবিতে আরো জানাচ্ছেন বেলায়েত হোসেন। হাতের চাপ লাগছে, চোখের পাওয়ার রাখা পরে আমাকে বলছে এই স্লিপ নিয়ে যাও। হওয়ার পরে কইছে আপনার কেন হয়েছে না। বৃদ্ধ এই মানুষটির মতো তীব্র রোদের মধ্যে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও স্মার্ট কার্ড না পেয়ে ফিরে যেতে হচ্ছে অনেককেই। এদের বেশিরভাগের জাতীয় পরিচয়পত্রে রয়েছে তথ্যগত ঝামেলা। অনেকে আবার না জেনেই কার্ড নিতে এসেছেন ভুল দিনে। বাসা শিফট করে উত্তরা চলে গেছি, তো উত্তরা থেকে আমার মানিকদের সাধারণত খবরাখবর রাখা হয় না। আমার ভাই ফোন দিয়ে বলল যে না এখানে কার্ড দিচ্ছে, আসার পরে আমি কার্ড পাইনি। 3 ঘন্টা দাঁড়ানোর পরে কাউন্টারে গেলাম। কাউন্টারে যাওয়ার পরে ওনারাও দেখলো, দেখার পরে বললো যে আপনার এটা তো কমপ্লিট হয় নাই, আপনার এটা নিয়ে আর রূপায়ণ টাওয়ারে 4th তলায় যেতে হবে জুলাই মাসে। আঙ্গুলের চাপ নিচে, চৌকেরিও নিচে। আবার কয় এটা কয় আপনারটা মে মাসে না জুন মাসে পাইবেন। স্থায়ী ঠিকানাতে কোনো ফিল্ড যদি মিসিং থাকে, সেই ক্ষেত্রে আমাদের কার্ডগুলো প্রিন্টে আসে না। মিসিং হওয়ার আরেকটা কারণ হলো আপনার স্থানান্তর। আবার অনেকে আছেন যে ডুপ্লিকেট ভোটার, প্রথমবার যে ভোটারটা হয়েছে ওইটাই শুধু আমাদের সার্ভারে আছে, এরপরে উনি যতবারই আবার নতুন করে ভোটার হোক ওই ডাটাটা সার্ভারে ঢুকবে না। নির্বাচন কমিশনের তথ্য বলছে, গত 15 এপ্রিল পর্যন্ত বিতরণের জন্য প্রস্তুত করা হয়েছিল 2,93,0509টি স্মার্ট কার্ড। এর মধ্যে 12,87,507 জন নাগরিক এখনো কার্ড নিতেই যাননি। এছাড়া শুধু ঢাকা মহানগরীতে তথ্যগত সমস্যার কারণে কেন্দ্রে গিয়েও কার্ড পাননি 1,01,113 জন নাগরিক। উল্লেখযোগ্য এই সংখ্যক নাগরিকের হাতে পরে কিভাবে স্মার্ট কার্ড তুলে দেওয়া হবে প্রশ্ন ছিল নির্বাচন কমিশন সচিবের কাছে। যারা এই ডাটা মিসম্যাচের জন্য বা তথ্যগত কিছু অসম্পূর্ণতার জন্য আপনার যারা স্মার্ট কার্ড পায়নি তাদের জন্য ক্যাম্পে একটা নির্ধারিত ফর্ম ফিল আপ করে আইরিশ এবং 10 ফিঙ্গার দিয়ে পরবর্তীতে এটা হেড অফিস বা থানা অফিস থেকে তারা স্মার্ট কার্ড সংগ্রহ করতে পারে। যারা আসেইনি একবারে কেন্দ্রেই, তারা হেড অফিসে এসে 10 ফিঙ্গার এবং আইরিশ দিয়ে থানা অফিস থেকে সেটা সংগ্রহ করতে পারে। নির্বাচন কমিশন বলছে, বিতরণের দিন যাতে ভোগান্তিতে না পড়তে হয় সেজন্য আগে থেকেই 105-এ কল দিয়ে কার্ড প্রিন্ট হয়েছে কিনা সে বিষয়টি নিশ্চিত হয়ে নিতে হবে। কুড়িগ্রামের দাসিয়ার চর দিয়ে শুরু হওয়া স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম বর্তমানে চলছে ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী সিটি কর্পোরেশনে। এরপর পর্যায়ক্রমে বিতরণ করা হবে বাকি সব সিটি কর্পোরেশন, পৌরসভা ও উপজেলায়। বেলায়েত হোসেন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে সিটিং সার্ভিস বন্ধ ও গণপরিবহনের বিরুদ্ধে অভিযানের কারণে আজও রাস্তায় রয়েছে গণপরিবহনের সংকট। সকালে রাজধানী বাংলা মোটর, কারওয়ান বাজার, ফার্মগেট সহ বিভিন্ন রুটে পর্যাপ্ত গণপরিবহন না থাকায় চরম ভোগান্তিতে পড়তে হয় কর্মমুখী মানুষদের। এ সময় অনেক সিটিং সার্ভিস পরিবহনকে নির্দেশনা উপেক্ষা করে দরজা বন্ধ করে চলে যেতে দেখা গেছে। অন্যান্য দিনের তুলনায় রাস্তায় গণপরিবহনের সংখ্যাও ছিল অনেকটাই কম। এছাড়া অনেক সিটিং সার্ভিস লোকাল হলেও যাত্রীদের কাছ থেকে পূর্বের মতো সিটিং সার্ভিসের ভাড়া নিচ্ছেন বলে অভিযোগ যাত্রীদের। তবে পরিবহনের চালক ও হেলপাররা বলছেন, আগামীকাল থেকে আবারও সিটিং সার্ভিস চালানোর নির্দেশনা রয়েছে মালিকদের পক্ষ থেকে।
20 মিনিট হয়ে গেল উঠতে পারে, গাড়ি পাওয়া যাচ্ছে না, উঠতেও পারতেছি না। গাড়ি লোকাল হয়ে গেছে কিন্তু ভাড়া সিটিং চলতেছে। যদি বলে 2 টাকা কম রাখেন তারা রাখবে না। আমি 20 মাইল থেকে আসছি জাহাঙ্গীরনগর, আগে 50 টাকা নিতে, এখনো 50 টাকায় নিয়েছি। আজকে এই ট্রিপে যাওয়ার পরে থেকে ভিতরে দাঁড়ানো কোনো যাত্রী নিবা না। আমি বললাম ঠিক আছে, আমি তো জানি না, যদি আমার কালকে জানাই দিতেন তাহলে আমি তো একটা লোকও নিতাম না। আজকে সব আমাদের লোকজন মালিক বলছে আর কি যে সিটিং চলতে, আমাদের লোকজন বললে দিছে যে এটা তো ওই যে অবিলাস সিস্টেম আছে, তো বললে দিছে যে আপনারা সিটিং চালাবেন। গণপরিবহনের আজকের অবস্থা জানতে রাজধানী আগারগাঁও এলাকায় আছেন রিপোর্টার মাহমুদ রাকিব। সেখানকার অবস্থা জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাকিব, জটিলতার সৃষ্টি হয়েছে তা থেকে কিন্তু এখনো নগরবাসী মুক্তি পায়নি, এবং এই সিটিং সার্ভিস এবং লোকাল সার্ভিসের জন্য কিন্তু ভোগান্তি মূলত পোহাতে হচ্ছে এই 2 কোটি নগরবাসীকে। আপনারা জানেন যে এমনিতেই নগরবাসীর গণপরিবহনের সংখ্যা খুবই কম এর নগরীতে, এরপরেও যদি এই সিটিং সার্ভিস লোকাল সার্ভিস নিয়ে এরকম জটিলতা থাকে তাহলে কিন্তু আসলে নগরবাসীর জন্য সেটা আরো বেশি সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো আজকে 4 দিন হলো সরকার নির্দেশ দিয়েছে ঢাকা শহরে কোনো সিটিং গাড়ি চলতে পারবে না। সেখানে আমরা আজকে সকাল থেকে দেখেছি বেশ কয়েকটি বড় বড় কোম্পানির গাড়ি তারা কিন্তু নির্বিঘ্নে এবং খুব নিশ্চিন্তায় তারা কিন্তু তাদের গাড়ির গেটগুলো বন্ধ করে দিয়ে যাত্রী না তুলে তারা কিন্তু দিব্যি সিটিং সার্ভিস চালাচ্ছেন এবং তারা কিন্তু সিটিং সার্ভিসেই ভাড়া নিচ্ছেন। তো সেটা কিন্তু আসলে যারা নগরবাসী আছেন তাদের কিন্তু খুবই হতবাক করেছে, এবং তারা কিন্তু যে বিষয়টি বলেছেন এটা কিন্তু সরকারের নির্দেশনার প্রতি একটি ধৃষ্টতা দেখানো। তারা বলছেন যেখানে বলা হয়েছে কোন ধরনের সিটিং সার্ভিস নগরীতে চলতে পারবে না, সবাইকে লোকাল সার্ভিসের মতো ভাড়া নিতে হবে এবং প্রত্যেকটি গাড়িতে প্রত্যেকটি স্টপেজে দাঁড়াতে হবে, মানুষ নিতে হবে, নগরবাসীকে ঢাকা শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে যেতে হবে। সেখানে যখন এ ধরনের আমরা দেখেছি কমপক্ষে 5 থেকে 6টি কোম্পানির গাড়ি তারা কিন্তু দিব্যি প্রত্যেকটি গাড়ির দরজা বন্ধ করে দিয়ে তারা কিন্তু ভিতরে কোনো ধরনের যাত্রী দাঁড় করিয়ে নিচ্ছেন না এবং তারা প্রত্যেকের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিচ্ছেন। এর বাইরে আবার যেসব গাড়ি লোকাল সার্ভিস হিসেবে জনগণকে সেবা দিচ্ছেন তারা কিন্তু আবার লোকাল সার্ভিসের মতো অতিরিক্ত যাত্রী নিচ্ছেন, কিন্তু যখন তারা ভাড়া নিচ্ছেন তখন কিন্তু ভাড়া বেশি নিচ্ছেন। তো সব মিলিয়ে আসলে এক ধরনের যে ভোগান্তি তা থেকে কিন্তু কোনোভাবেই এই ঢাকা শহরের মানুষ রক্ষা পাচ্ছেন না, এবং তারা যে বিষয়টি বলছেন এই যে একটি দোদুল্যমান অবস্থায় আছে এখন পুরো নগরবাসী এবং এই যে বাস কোম্পানিগুলো এ থেকে আসে তারা মুক্তি চান। আর যেসব গাড়ি দরজা আটকে যাচ্ছে তাদেরকে আমরা জিজ্ঞেস করেছিলাম, সেসব গাড়ির চালক এবং যারা হেল্পার রয়েছে তারা আমাদেরকে বলেছেন তাদের যারা মালিক রয়েছেন অর্থাৎ বাস চালক মালিক, সেই মালিকরা তাদেরকে বলেছেন, তাদেরকে নির্দেশনা দিয়েছেন যে আজ সকাল থেকে যেন তারা সিটিং সার্ভিস চালায়, তারা যাতে লোকাল সার্ভিস না চালায়। এই নির্দেশনা পেয়ে কিন্তু তারা সকাল থেকে এক প্রকার প্রত্যেকটি গাড়ির দরজা বন্ধ করে করে দিয়ে তারা কিন্তু সিটিং সার্ভিস চালাচ্ছেন। তো এই কারণে যে বিষয়টি হচ্ছে একদিকে যেমন লোকাল সার্ভিস করে দেওয়ার জন্য রাস্তায় কম গাড়ি বের হয়েছে, এর পাশাপাশি আবার কিছু সংখ্যক গাড়িতে যদি লোকাল সার্ভিস না দেওয়া হয় তাহলে কিন্তু যারা রাস্তায় নেমেছে, যারা অফিসগামী যাত্রী রয়েছে তারা কিন্তু খুব ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে মহিলা যাত্রী, শিশুরা রয়েছে, বৃদ্ধরা রয়েছে, তারা কিন্তু গাড়িতে উঠতে পারছেন না। আমরা দেখেছি বিশেষ করে যখন সকালবেলা ছিল, বিশেষ করে 9টা থেকে 10টা পর্যন্ত অফিসগামী যাত্রীরা কিন্তু ভয়াবহ ভোগান্তিতে পড়েছেন এই নগরের। তো সব মিলিয়ে আসলে দেখা যাক, যেহেতু বিকেলবেলা একটি বৈঠক রয়েছে সড়ক পরিবহন মন্ত্রীর সঙ্গে, আপনি জানেন যে বাস মালিক এবং বিআরটি এর বৈঠক রয়েছে, সেই বৈঠকে একটি সমস্যার সমাধান হবে বলে কিন্তু এই নগরবাসী প্রত্যাশা করছেন। তো আমার কাছে আগারগাঁও থেকে সিটিং সার্ভিস এবং লোকাল সার্ভিসের যে অবস্থা এখন নগরীতে বিরাজ করছে তার এই ছিল সবশেষ খবর। ইমতিয়াজ। দর্শক, গণপরিবহনের আজকের অবস্থা জানাতে রাজধানীর আগারগাঁও এলাকা থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী মাহমুদ রাকিব। চলে যাচ্ছি পরের খবরে। রাজধানীতে গণপরিবহনের সমস্যার সমাধানের জন্য বিকেলে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে বসবেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে ঢাকা কক্সবাজার রুটের শীতাতপ নিয়ন্ত্রিত নতুন বাস সিল্ক লাইনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, ঢাকায় গণপরিবহন সংকট নিরসনে 4000 বাস নামানোর প্রক্রিয়া চলমান। সিটিং সার্ভিসের ব্যাপারে বিআরটি এবং মালিক, পরিবহন মালিকদের যে সিদ্ধান্ত, এটি সিদ্ধান্ত বাস্তবায়নে যে প্রক্রিয়া চলছে সেটা পর্যালোচনা করে যদি সবাই মিলে মনে করে জনস্বার্থে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা দরকার, আরো রিফাইন করা দরকার, আরো
সংযোজন বা সংশোধন করা দরকার, যেটাই করা দরকার সবাই মিলে আজকে বিকেল 4টা পর্যবেক্ষণ সভায় সিদ্ধান্ত। সাভারের ট্যানারি শিল্পাঞ্চলের কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার সিএটিপি প্রস্তুতের বিষয়ে রাজধানীর রেডিসন হোটেলে সেমিনারের আয়োজন করেছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা। এই মুহূর্তে সেখানে রয়েছেন সহকর্মী কাজল আব্দুল্লাহ। বিস্তারিত জানতে সরাসরি চলে আছি তার কাছে। কাজল, ইমতিয়াজ, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রেডিসন হোটেলে। এখানে কিন্তু সেন্ট্রাল ট্রিটমেন্ট প্লান্ট, যেটি কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার অর্থনৈতিক জোনগুলোর জন্য, এই বিষয়ে কিন্তু একটু ওয়ার্কশপ চলছে। এই কর্মশালায় আজকে এখানে মূলত যোগ দিয়েছেন বাংলাদেশের যে পরিবেশ মন্ত্রণালয় রয়েছে এবং পানি সম্পদ মন্ত্রণালয় রয়েছে, সাথে সাথে বর্জ্য ব্যবস্থাপনা সহ সার্বিক অবস্থার যদি বলি আমরা, এছাড়া সরকার সংশ্লিষ্ট যারা অর্থনৈতিক অঞ্চল সংশ্লিষ্ট যে যে বিভাগ রয়েছে সেই বিভাগের কিন্তু সব শ্রেণীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সচিব পর্যায়ে যারা আছেন তারা কিন্তু এখানে সংশ্লিষ্ট যারা আছেন সবাই এখানে উপস্থিত আছেন এবং এই কর্মশালায় অংশ নিয়েছেন। এর সাথে সাথে দেশি বিদেশি বিভিন্ন বিশেষজ্ঞরা রয়েছেন আজকের এই প্রোগ্রামে। সেক্ষেত্রে তাদের যে পরামর্শ সেটি হচ্ছে যে ব্যবসা ভালো করতে এবং অর্থনৈতিক অঞ্চলগুলো যেগুলো আমাদের আগামীতে প্রধানমন্ত্রী ঘোষিত এবং আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য যে 200টি অর্থনৈতিক অঞ্চল করা হবে আগামীতে, এরই ধারাবাহিকতায় যে বিভিন্ন অঞ্চলগুলো তৈরি করা হচ্ছে এবং অনেক কোম্পানিকে, অনেক প্রতিষ্ঠানকে লাইসেন্স দেওয়া হচ্ছে। সেই কোম্পানিগুলো কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি যে লাইসেন্স নিয়ে তারা কাজ শুরু করেছে। কিন্তু একটি অর্থনৈতিক অঞ্চলের জন্য যে প্রধান কাজটি করা দরকার, যে সেই শিল্পগুলো, সেখান থেকে যে শিল্প পণ্যগুলো উৎপাদন হবে সেই পণ্যগুলো উৎপাদনের যে বর্জ্য ব্যবস্থাপনা থাকা দরকার, এই বর্জ্য ব্যবস্থাপনায় কিন্তু অনেক বিশাল একটি অঙ্কের অর্থ এখানে যোগান দিতে হয়। যে অর্থের যোগানগুলো দিতে বরাবরই বাংলাদেশ সরকার বিদেশি বিভিন্ন সংস্থা, বিভিন্ন দাতা সংস্থাগুলোর কাছে কিন্তু সহযোগিতা চেয়ে থাকে। এরই ধারাবাহিকতা কিন্তু গত বছর 2016-তে নভেম্বরে একটি প্রোগ্রাম হয়েছিল, সম্মেলন হয়েছিল বাংলাদেশে। এই ধারাবাহিকতায় এই বছর 2017 সালেও কিন্তু আজকে এই প্রোগ্রামটি চলছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে বেজা যে মহাপরিচালক চেয়ারম্যান তিনি কিন্তু বক্তব্য রাখছেন এবং সাথে এর আগে বক্তব্য রেখেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের এবং এখানে সাথে রয়েছেন বন ও পরিবেশ মন্ত্রণালয়ের যারা প্রতিনিধি এসেছেন, তারাও কিন্তু এখানে বক্তব্য রেখেছেন। তাদের যে বিষয়টি বলেছেন সেটি হচ্ছে যে পানি সম্পদ মন্ত্রণালয় এবং সাথে সাথে যারা আছে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং বন মন্ত্রণালয়, সমষ্টিগতভাবে তাদের এই মন্ত্রণালয়গুলো কিন্তু বসতে হবে এবং আলোচনা করতে হবে এবং বাস্তবভিত্তিক পদক্ষেপ নিতে হবে যে কোন পর্যায়ে কি করলে একটি সুন্দর পরিবেশ এবং স্বাস্থ্যগত যাতে করে সেই এলাকার অর্থনৈতিক জলগুলোর কোনো এলাকার যে পরিবেশ এবং পানি এবং মাটি সার্বিকভাবে এগুলোর এবং সেখানে যারা বসবাস করবে তাদের সার্বিকভাবে স্বাস্থ্যের জন্য কোনো ক্ষতি না হয়, এরকম কিন্তু সার্বিকভাবে যে পদক্ষেপটি নেওয়া দরকার সেই পদক্ষেপ নেওয়ার জন্য কিন্তু তারা বলেছেন। এবং একটি অর্থনৈতিক অঞ্চলের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ সেন্ট্রাল কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার, এটি নির্মাণে আর্থিক সহায়তার জন্য এখানে বিভিন্ন এনজিও সংস্থার কাছে আহ্বান জানানো হচ্ছে। সার্বিকভাবে সম্মেলনটি চলছে, দুপুর নাগাদ এই প্রোগ্রামটি চলবে এবং শেষ পর্যায়ে কি আলোচনার সমাধান আসে সেটা আমরা কিন্তু পরে জানতে পারবো। ইমতিয়াজ, এই ছিল এখন পর্যন্ত সম্মেলন থেকে। দর্শক, সাভারের ট্যানারি শিল্পাঞ্চলে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার সিএটিপি প্রস্তুতির বিষয়ে রাজধানীর রেডিসন হোটেলে সেমিনার আয়োজন করেছে বেজা। আর সেখানকার সেই খবরাখবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী কাজল আব্দুল্লাহ। দ্বিবার্ষিক চুক্তির শর্ত ভঙ্গ করে বেশ কিছু ট্যানারি মালিক অনৈতিকভাবে শ্রমিক ছাঁটাই করছে বলে অভিযোগ চামড়া শিল্পের শ্রমিক নেতাদের। গতকাল রাজধানীর হাজারীবাগে ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়ন আয়োজিত এক সমাবেশে এমন দাবি করেন তারা। সমাবেশ থেকে অভিযোগ করা হয়, আদালতের বেঁধে দেওয়ার সময়সীমা প্রায় শেষ হলেও সাভারে নতুন শিল্পনগরীতে কোনো সমস্যার সমাধানে উদ্যোগ নেয়নি বিসিক। এ সময় সব ধরনের বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ে শ্রমিকদের প্রতি আহ্বান জানান ট্যানারি মালিকরা। সমাবেশে পূর্ব ঘোষিত 9 দফা দাবি আদায়ে বিএফএলএলএফইএ ও বিটিএ নেতারা ছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন চামড়া শিল্প সংশ্লিষ্ট সব পক্ষই। ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচির ঘোষণা দেন তারা। মাত্র 10 দিন 8 দিন হতে আপনাদের মধ্যে এই ধরনের কেন অবস্থার সৃষ্টি হলো? আমরা মালিকদের কাছে বলতে চাই, 9 দফা আদায়ের লক্ষ্যে আপনাদের সমস্যা আমাদের সমস্যা, আমাদেরকে অভুক্ত রাখবেন না, আমাদেরকে চাকরিচ্যুত করবেন না। বিসিককে বলতে চাই যে ভুল আপনারা করেছেন, সেই ভুলের কাছে জাতির কাছে মাপ চান যে আপনাদের এই ভুলের কারণে লক্ষাধিক লোক আজকে অনাহারে থাকবে।
ধৈর্যটা সেই সহিষ্ণুতা যেন আমাদের থাকে, আমরা যেন একসাথে যেভাবে কাজ করে যাচ্ছি সেই কাজ করে আমাদের যে দাবি দেওয়া সেই ন্যায্য দাবি দেওয়াগুলো যেন আমরা নিতে পারি। পরিবেশ সুরক্ষা ও সাইবার নিরাপত্তা সহ তথ্য প্রযুক্তি খাতের উন্নয়নে বিশ্বব্যাংকের সাথে বাংলাদেশ সরকারের $74 মিলিয়ন দুটি ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে চুক্তি দুটি স্বাক্ষর করেন বিশ্বব্যাংকের ঢাকা অফিসের অপারেশন ম্যানেজার রাজশ্রী এস পারালকার এবং বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব মাহমুদা বেগম। এ সময় জানানো হয়, লেভারেজিং আইসিটি ফর গ্রোথ, এমপ্লয়মেন্ট অ্যান্ড গভর্নেন্স LITCT নামের প্রকল্পে $39 মিলিয়ন এবং ক্লিন এয়ার অ্যান্ড সাস্টেইনেবল এনভায়রনমেন্টাল CASE নামের প্রকল্পে $35 মিলিয়ন ঋণ দেবে বিশ্বব্যাংক। বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও শুধুমাত্র সুযোগের অভাবে সিলেটে বিনিয়োগ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন প্রবাসীরা। শত বাধা মারিয়ে যে কজন বিনিয়োগ করছেন মাঝপথে থমকে গেছেন তারা। সব ধরনের সুবিধা দেওয়া হবে এমন আশ্বাসে প্রবাসীদের বিনিয়োগে আকৃষ্ট করলেও গ্যাসের অভাবে বন্ধ হয়ে আছে শত কোটি টাকার বিভিন্ন কারখানা। সংশ্লিষ্টরা বলছেন, বিনিয়োগের পরিবেশ তৈরি করতে না পারলে আগের বিনিয়োগও তুলে নিয়ে যেতে পারেন প্রবাসীরা। দিগেন সিং এর ছবিতে আব্দুল হাদির রিপোর্ট। সিলেটের গোটাটিকর বিসিকে এ যাবৎকালের সবচেয়ে বড় বিনিয়োগ হয় খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফিজা এন্ড কোম্পানিতে। এতে প্রায় শত কোটি টাকা বিনিয়োগ করেন একজন প্রবাসী। কিন্তু গ্যাস সংযোগ না দেয়ায় কারখানাটি দীর্ঘদিন ধরে চালু করা যাচ্ছে না। অথচ শিল্প এলাকায় বিনিয়োগ করলে গ্যাস, বিদ্যুৎ সহ সকল সুযোগ সুবিধা দেওয়ার কথা সরকারের। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জানান, উৎপাদনে না আসায় ব্যাংক ঋণ পরিশোধ করতে পথে নামার উপক্রম। আর কারখানাটি চালু হলে এখানে প্রায় 5,000 মানুষের কর্মসংস্থান হবে। ইন্ডাস্ট্রিয়াল জোনের ভিতরে যে ফ্যাসিলিটি আমাদেরকে দেওয়ার কথা ছিল, যেমন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ, নিরবিচ্ছিন্ন গ্যাস, নিরবিচ্ছিন্ন পানি নিষ্কাশনের ব্যবস্থা, এগুলো কিছুই আমরা পাচ্ছি না। আমরা সবকিছু থেকে বঞ্চিত। কোটি কোটি টাকা বিনিয়োগের পরও গ্যাস ও অন্যান্য সুযোগের অভাবে শিল্প প্রতিষ্ঠান চালু করা যাবে না এমন শঙ্কায় সিলেটে বিনিয়োগ বন্ধ করে দিয়েছেন প্রবাসীরা। ব্রিটিশ বাংলাদেশ চেম্বারের নেতৃবৃন্দ বলছেন, এই অবস্থা চলতে থাকলে দেশে রেমিটেন্স আসা কমে যাবে। প্রতিকূলতা দূর করে ওয়ান স্টপ সার্ভিস চালু করলে আস্থা ফিরতে পারে বলেও মত তাদের। বিনিয়োগ করবে প্রবাস থেকে, তারা এক জায়গায় এসে সব কাজগুলো করতে পারে এবং সহজে বিনিয়োগ করা সম্ভব হয়, তাহলেই বিনিয়োগের প্রতিবন্ধকতা আমার মনে হয় দূর হবে। বিসিকের চেয়ারম্যান বিষয়টি উচ্চ মহলে জানানোর প্রতিশ্রুতি দেন। সিলেটের ব্যবসায়ী নেতারা বলছেন, জৈন্তাপুরে সরকারের পরিকল্পনাধীন স্পেশাল ইকোনমিক জোন স্থাপন হলে সেখানে গ্যাসের নিশ্চয়তা থাকবে। এটাও একটা প্রতিশ্রুতি সরকারের যে শিল্পগুলো একখানে হলে আমি গ্যাসও দিতে পারবো। ব্রিটিশ বাংলাদেশ চেম্বার এবং সিলেট চেম্বার আমরা যৌথভাবে কাজ করে যাদেরকে ব্যবসায়ী আগামী অক্টোবরের মধ্যে আমরা এটাকে একটা সুন্দর পর্যায়ে নিয়ে যাব বলে আশা করতেছি। বিনিয়োগে আস্থা না থাকায় ব্যাংকে প্রবাসীদের হাজার হাজার কোটি টাকা অলস পড়ে আছে। অনেকে দেশের টাকা ফেরত নিয়ে যাচ্ছেন। আব্দুল আহাদ, সময় সংবাদ। কোনো অজুহাত ছাড়াই একদিন বয়সী মুরগির বাচ্চার দাম 3 গুণ বৃদ্ধি করায় আগামী 23 এপ্রিল থেকে সারা দেশে লেয়ার ও ব্রয়লার মুরগির বাচ্চা ক্রয় বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ পোল্ট্রি খামার রক্ষা জাতীয় পরিষদ। গতকাল জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে আগামী 23 তারিখের মধ্যে একদিন বয়সী বাচ্চার দাম না কমালে সারা দেশে বিক্ষোভেরও ডাক দেয় সংগঠনটির সাধারণ সম্পাদক খন্দকার মোহাম্মদ মহসিন। এ সময় তিনি অভিযোগ করেন, হ্যাচারি মালিকরা একদিনের ব্রয়লার ও লেয়ার মুরগির বাচ্চা যথাক্রমে 32 টাকা ও 34 টাকার পরিবর্তে যথাক্রমে 75 টাকা ও 105 টাকা দরে বিক্রি করছে। এ সময় তিনি বলেন, দেশি ও বিদেশি বহুজাতিক কোম্পানির কারণে প্রান্তিক পোল্ট্রি পেশাজীবীদের অনেকেই এখন বেকার হওয়ার পথে। আমরা যেটা আগে ন্যায্য মূল্যে 30 থেকে 40 টাকা 50 টাকা যে বাচ্চাটা পেতাম, সারা বছর পেয়ে আসছি, এই বাচ্চাটা হঠাৎ করে তারা দাম বাড়িয়ে দিল 110 টাকা। কিন্তু এই বাচ্চাটা আমি খামারির কাছে আমার ঘরে পৌঁছতে পৌঁছতে এটা 160 টাকা পর্যন্ত খরচ হচ্ছে। এই ব্যাপারে আমরা বারবার বলার পর রাষ্ট্র কোনো পদক্ষেপ নেয় নাই। আমরা এই বিষয়টি দেশব্যাপী আগামী 23 তারিখ থেকে সারা দেশের জেলা উপজেলা থেকে বিক্ষোভ এবং স্মারকলিপি দেওয়া হবে। পাশাপাশি 23 তারিখ থেকে সমস্ত প্রান্তিক পর্যায়ের খামারগুলোতে বাচ্চা নেওয়া বন্ধ থাকবে।
26 এপ্রিল থেকে শুরু হচ্ছে দ্বিতীয় ফুড অ্যান্ড অ্যাগ্রো বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো, দ্বিতীয় অ্যাগ্রো ক্যাম্প বাংলাদেশ এক্সপো এবং দ্বিতীয় ইন্টারন্যাশনাল পোল্ট্রি অ্যান্ড লাইভস্টক বাংলাদেশ এক্সপো। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় এ প্রদর্শনীর আয়োজন করতে যাচ্ছে আন্তর্জাতিক আয়োজক সংস্থা সেমস গ্লোবাল। প্রদর্শনীতে বিশ্বের 120টি প্রতিষ্ঠানের 160টি স্টল থাকছে। প্রদর্শনী চলবে 29 এপ্রিল পর্যন্ত। গুণমানে অতুলনীয় রাজশাহীর আম গেল 3 বছর ধরে রপ্তানি হচ্ছে ইউরোপে। লাভের আশায় রপ্তানিযোগ্য আম উৎপাদনে প্রয়োজন চাষিদের দক্ষতা বৃদ্ধি সহ সরকারি সহায়তা আর সঠিক কৃষি অনুশীলন এবং সময়োপযোগী যত্নের পরামর্শ ফল গবেষণার বৈজ্ঞানিক কর্মকর্তাদের। হাবিবুর রহমান পাপ্পুর ক্যামেরায় রাকিবুল হাসানের রিপোর্ট। সবুজ সতেজতায় আমের বাগানগুলোতে গুটি বেঁধেছে আম। প্রতি বছর ক্রমবর্ধমান উৎপাদনের বড় হচ্ছে কৃষকের স্বপ্ন। এপ্রিলেই জেলার 17,000 হেক্টর বাগানে 250 প্রজাতির আম পরিপূর্ণ আকার পাবে, আর 2 মাসের মধ্যে উপযোগী হবে বাজারজাতকরণের। গেল 3 বছর এমন উৎপাদনের মধ্য থেকে ফ্রুট ব্যাগিং এ চাষ করা আমগুলো রপ্তানি হয়েছে আন্তর্জাতিক বাজারে। মুনাফার আশায় এই সম্ভাবনাকে কাজে লাগাতে চায় চাষিরা। তাই গোপালভোগ, মোহনভোগ, খিরসাপাত, ল্যাংড়া, রানীপ্রসাদ সহ অধিক প্রচলিত আমের অর্ধশত প্রজাতির রপ্তানিযোগ্য আম উৎপাদনে সহায়তা চায় চাষিরা। এই আমগুলো যদি আমরা বিদেশে পাঠাতে পারি তা আমরা লাভবান হব। সরকার যদি আমাদের দিকে একটু খেয়াল রেখে আমগুলো বিদেশে পাঠানোর ব্যবস্থা করে তাহলে আমরা অনেক লাভবান হব। সরকারের কাছে অনুরোধ থাকবে আমের পুরো কোনো যেন সময় নির্ধারণ না হয়, কৃষক যখন পারবে তখন বাজারজাত করবে। রাজশাহীর আম সম্ভাবনাময় হলেও রপ্তানিযোগ্য আম উৎপাদনে চাষিদের দক্ষতা বৃদ্ধি ও পর্যাপ্ত সরকারি সহায়তা না পেলে আমের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ হবে না বলে মনে করেন রপ্তানিকারকরা। এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দিলেন স্থানীয় ব্যবসায়ী নেতা। উপজেলা পর্যায়ে কৃষিবিদদের আমি অনুরোধ করব তারা যেন মাঠ পর্যায়ে গিয়ে এবং বাগান পর্যবেক্ষণ করেন এবং ভালোভাবে যেন চাষ হয় সেই দিকে যেন নজরদারি রাখেন। কার্গো বিমানের মাধ্যমে আমরা পণ্য রপ্তানি করতে পারি কিনা সেই বিষয়ে সরকারকে আমাদের বিমান মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। রাজশাহী চেম্বার সব রকম কাজ করছে। অবশ্য সঠিক উপায়ে ফল উৎপাদনে কৃষককে পরামর্শ দেয়া হচ্ছে বলে জানালেন এ ফল গবেষক। ব্যাগের ভিতরে অনেক দিন ধরে কিন্তু এই আমটি থাকে, সেক্ষেত্রে সেখানে রোগ বা পোকা এবং কোনো কীটনাশক বা ছত্রাকনাশকের কোনো প্রভাব থাকে না। রাজশাহী কৃষি বিভাগের দেয়া তথ্য মতে এবছর জেলায় 150 বাগান থেকে 500 মেট্রিক টন আম রপ্তানি করা হবে, যা গত বছরের থেকে 4 গুণ বেশি। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। আগামী 20 এপ্রিল থেকে শুরু হচ্ছে বিমান বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার BTTF। ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ টবের আয়োজনে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হচ্ছে এ মেলা। 7মবারের মতো আয়োজিত এ মেলায় থাকবে 10টি প্যাভিলিয়ন, 18টি মিনি প্যাভিলিয়ন সহ 140টি স্টল। এ উপলক্ষে রাজধানীর সোনারগাঁও হোটেলে গতকাল সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সভায় পর্যটন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। হাইব্রিড ধান বীজ এরাজ ধানি গোল্ড বাজারজাত করতে বায়ার ক্রপ সায়েন্স ও এসিআই লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল এসিআই সেন্টারে এ চুক্তি স্বাক্ষর করা হয়। বায়ার ক্রপ সায়েন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শ্রীনিভাসা কুমার কারাবাদি এবং এসিআই লিমিটেডের অ্যাগ্রো ডিভিশনের নির্বাহী পরিচালক ডক্টর FH আনসারি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তির আওতায় বায়ার ক্রপ সায়েন্সের পাশাপাশি এসিআই সারা দেশে তাদের নিজস্ব পরিবেশকের মাধ্যমে এ ধান বীজ বাজারজাত করবে। ভারত, ইরান, সৌদি আরব সহ মোট 18টি দেশের পর্যটক ও ব্যবসায়ীদের জন্য রাশিয়ার পূর্বাঞ্চলে ভিসামুক্ত ভ্রমণের সুযোগ দিয়েছে মস্কো। রুশ প্রধানমন্ত্রী ত্রিমেদি মেদভেদেভ সোমবার এক বিবৃতিতে এ ভিসা তুলে নেওয়ার কথা জানান। রাশিয়ার পূর্বাঞ্চলের বৈদেশিক বিনিয়োগ বাড়াতে এবং সেখানকার পর্যটন ব্যবসা পুনরুজ্জীবিত করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়ার কথা জানান প্রধানমন্ত্রী। গত মাসে ইরান ও রাশিয়া দুদেশের নাগরিকদের জন্য ভিসা তুলে নেওয়ার বিষয়ে একটি চুক্তি সই করে। ভিসা তুলে নেওয়ার ফলে এখন থেকে ওই 18 দেশের ভ্রমণ পিপাসু ও ব্যবসায়ীদের মধ্যে আর ভিসার জটিলতায় যেতে হবে না। রাশিয়ার পূর্বাঞ্চলীয় ভ্লাদিভস্তক বন্দর বিনামূল্যে ব্যবহারের বিষয়ে গত মাসে একটি আইন পাশ হয়, যা এই ভ্রমণ প্রক্রিয়াকে আরো সহজ করবে। এবার জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন পরিস্থিতি। চলে যাচ্ছে ডিএসসি অফিসিয়াল ওয়েবসাইটে।
সকাল থেকে এখন পর্যন্ত আমরা লেনদেনের যে পরিস্থিতি দেখতে পাচ্ছি তাতে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান 3টি সূচকের মধ্যে 2টি সূচক ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে চললেও একটি সূচক কিন্তু নিম্নমুখী প্রবণতার মধ্যে চলে এসেছে। শুরুতে যদি আমি জানিয়ে দিই, ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিএসই এক্স ইন্ডেক্স এই সূচকটি এখন পর্যন্ত 1.86 পয়েন্টের মতো বেড়েছে এবং অবস্থান করছে 5573 পয়েন্টে। তবে নিম্নমুখী প্রবণতা রয়েছে ডিএসই সরিয়ে ভিত্তিক সূচক অর্থাৎ ডিএসই এস ইন্ডেক্স। এই সূচকটি এখন পর্যন্ত 2.15 পয়েন্টের মতো হারিয়েছে এবং অবস্থান করছে 1280 পয়েন্টে। তবে ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে ডিএসই বাছাই সূচক অর্থাৎ ডিএসই 30 ইন্ডেক্স। এখানে আমরা দেখতে পাচ্ছি 0.73 পয়েন্টের মতো বেড়েছে, অবস্থান করছে 2056 পয়েন্টে। টাকার অঙ্কে এখন পর্যন্ত লেনদেন হয়েছে 198 কোটি টাকার শেয়ার এবং ডিবেঞ্চার, যার মধ্যে দর বেড়েছে 169টি প্রতিষ্ঠান এবং দর কমেছে 82টি প্রতিষ্ঠান। তবে দর অপরিবর্তিত রয়েছে 31টি প্রতিষ্ঠান। এই 31টি প্রতিষ্ঠানের দর এখন পর্যন্ত কোনো ধরনের পরিবর্তন হয়নি। টপ 20 শেয়ারের তালিকা একটু আমরা দেখে নেই। তাহলে দেখতে পাচ্ছি তালিকার 1 নম্বরে রয়েছে লঙ্কা বাংলা ফিন্যান্স। এই প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত সর্বোচ্চ দরে বিক্রি হচ্ছে 53 টাকা 50 পয়সা, 54 টাকা 50 পয়সা সর্বোচ্চ দরে এবং 51 টাকা 10 পয়সা সর্বনিম্ন দরে এখন পর্যন্ত লেনদেন করছে লঙ্কা বাংলা ফিন্যান্স। তালিকার 2 নম্বর অবস্থান করছে সাজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড 150 টাকা 20 পয়সা দর নিয়ে, যদিও সর্বোচ্চ দর আমরা দেখতে পাচ্ছি 151 টাকা এবং সর্বনিম্ন 146 টাকা 40 পয়সা কিন্তু লেনদেন করছে তালিকার এই প্রতিষ্ঠানটি। তালিকার পরবর্তী অবস্থান একটি মিউচুয়াল ফান্ড উঠে এসেছে পিএসপি মিউচুয়াল ফান্ড 1 8 টাকা 40 পয়সা দর নিয়ে, যদিও সর্বোচ্চ দর 8 টাকা 60 পয়সা এবং সর্বনিম্ন 8 টাকা 10 পয়সা লেনদেন করছে এই প্রতিষ্ঠানটি। বিডিকম রয়েছে তালিকার 4 নম্বরে 31 টাকা 30 পয়সা দর নিয়ে। এই প্রতিষ্ঠানটির সর্বোচ্চ দর আমরা দেখতে পাচ্ছি 31 টাকা 60 পয়সা এবং সর্বনিম্ন 29 টাকা 90 পয়সায় লেনদেন হচ্ছে, যদিও গতকাল আমরা দেখেছি 30 টাকা 20 পয়সায় লেনদেন করতে এই প্রতিষ্ঠানটির। ব্যাট বিসি রয়েছে তালিকার 5 নম্বরে 2519 টাকা দর নিয়ে, যদিও 2519 টাকা সর্বোচ্চ দরে এখন পর্যন্ত লেনদেন করছে তালিকার এই প্রতিষ্ঠানটি এবং সর্বনিম্ন দর আমরা দেখতে পাচ্ছি 2511 টাকায় লেনদেন শেষ করেছে তালিকার 5 নম্বরে থাকা ব্যাট বিসি। তালিকার 6 নম্বরে রয়েছে আরো একটি মিউচুয়াল ফান্ড ইসলামী ফিন্যান্স। এটি ইসলামী ফিন্যান্স রয়েছে তালিকার 6 নম্বরে 26 টাকা 40 পয়সা দর নিয়ে, সর্বোচ্চ দর আমরা দেখতে পাচ্ছি 26 টাকা 70 পয়সা এবং 24 টাকা 90 পয়সা সর্বনিম্ন দরে এখন পর্যন্ত লেনদেন করেছে তালিকার এই প্রতিষ্ঠানটি। পরবর্তী অবস্থান অর্থাৎ 7 নম্বরে রয়েছে আরএসআরএম স্টিল 90 টাকা 30 পয়সা দর নিয়ে, সর্বোচ্চ দর 90 টাকা 70 পয়সা এবং সর্বনিম্ন আমরা দেখতে পাচ্ছি 88 টাকা 10 পয়সায় লেনদেন করছে এই প্রতিষ্ঠানটি। তালিকার পরবর্তী অবস্থান রয়েছে আল আরাফা ব্যাংক 18 টাকা 40 পয়সা দর নিয়ে, সর্বোচ্চ দর 19 টাকা এবং সর্বনিম্ন 18 টাকা 40 পয়সায় লেনদেন করছে তালিকার এই প্রতিষ্ঠানটি। 9 নম্বরে আইডিএলসি এবং 10 নম্বর রয়েছে সাইফ পাওয়ার কোম্পানি লিমিটেড 41 টাকা 30 পয়সা দর নিয়ে। তো মোটামুটি ঢাকা স্টক এক্সচেঞ্জের টপ 20 শেয়ারের তালিকার প্রথম 10টির অবস্থান জানিয়ে দিচ্ছিলাম। আবারও জানিয়ে দিচ্ছি সময় বাণিজ্যের শিরোনামগুলি। প্রতিবন্ধীদের বাদ রেখে কখনোই টেকসই উন্নয়ন সম্ভব নয়। প্রথমবারের মতো তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। ভুটানে অটিজম সম্মেলনে প্রধানমন্ত্রী। রাজধানীতে গণপরিবহনে ভাড়া আদায়ে 4 দিন ধরে চলছে নৈরাজ্য। সমস্যার সমাধানে সংশ্লিষ্টদের সঙ্গে বিকেলে সড়ক পরিবহন মন্ত্রীর বৈঠক। তথ্যের ঘাটতি ও ভুল তথ্য থাকায় স্মার্ট কার্ড পাননি 1 লাখেরও বেশি নাগরিক, নিতে যাননি 12 লক্ষাধিক। শঙ্কিত না হয়ে নিয়ম অনুসরণের পরামর্শ কমিশনের। সুযোগের অভাবে সিলেটে বিনিয়োগ থেকে মুখ ফুরিয়ে নিচ্ছেন প্রবাসীরা। গ্যাসের অভাবে বন্ধ হয়ে আছে শত কোটি টাকার কারখানা, বিনিয়োগকৃত অর্থ হাতছাড়া হওয়ার আশঙ্কা। গত 3 বছর ধরে ইউরোপে রপ্তানি হচ্ছে রাজশাহীর আম। চাষিদের দক্ষতা বাড়ানো সহ সরকারি সহায়তার দাবি ব্যবসায়ীদের। এই ছিল সময় বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি আর সঙ্গে থাকুন সময়।